বঙ্গভবনের দরবার হলে তখন পিনপত নীরবতা, আর উপস্থিত সবার দৃষ্টি নিবন্ধ একটি বিশেষ মুহূর্তের দিকে। নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কয়সার কামাল। বাংলাদেশে রাষ্ট্রপতি পদের প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত। সবকিছু একেবারে স্বাভাবিক এবং প্রোটোকল মেনেই চলছিল। কিন্তু শপথ অনুষ্ঠানের ঠিক শুরুর দিকেই সবার নজর আটকে গেল একটি বিশেষ জায়গায়, আর তা হল কুরআন তেলাওয়াতের মুহূর্তটিতে। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করলেন সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। দর্শক, একটু স্থির হয়ে চিন্তা করুন। পুরো কুরআনে 6000-এরও বেশি আয়াত রয়েছে, কিন্তু সেখান থেকে বেছে বেছে ঠিক এই আয়াতটি কেন পড়া হলো? এর ভেতরে কি কোনো গভীর রাজনৈতিক বা সাংবিধানিক বার্তা লুকিয়ে আছে? দর্শক, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যারা তোমার হাতে বায়াত গ্রহণ করেছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছেই বায়াত করেছিল। তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। যে প্রতিজ্ঞা ভঙ্গ করে তার প্রতিজ্ঞা ভঙ্গের অশুভ পরিণাম তার নিজের উপরেই বর্তাবে, আর যে আল্লাহর সাথে কৃত এই প্রতিশ্রুতি পালন করবে আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন। দর্শক, এখানে একটা খুব ভারী এবং তাৎপর্যপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, তা হলো বায়াত। এর সহজ অর্থ কি? বায়াত মানে হলো আনুগত্যের শপথ। এটা একটা পবিত্র চুক্তি বা কমিটমেন্ট। রাজনীতিতে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই বায়াতের গুরুত্ব সবচেয়ে বেশি। একজন রাষ্ট্রপতি যখন শপথ নেন, তিনি আসলে কি করেন? তিনি দেশের সংবিধান, দেশের আপমর মানুষ এবং সর্বোপরি স্রষ্টার কাছে একটি অলিখিত চুক্তি করেন। তিনি কথা দেন যে তিনি তার এই ক্ষমতার কোনো অপব্যবহার করবেন না এবং সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান করবেন। শপথ অনুষ্ঠানে ঠিক এই আয়াতটি পড়ার মাধ্যমে আসলে নতুন রাষ্ট্রপতি এবং উপস্থিত পুরো মন্ত্রিসভাকে একটি বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি হলো, আপনাদের এই শপথ শুধু আনুষ্ঠানিক কোনো বাক্যপাঠ নয়, এটি একটি পবিত্র প্রতিশ্রুতি। ক্ষমতার মোহে পড়ে কেউ যদি এই প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তবে তার অশুভ পরিণাম তাকেই ভোগ করতে হবে। আবার যারা বিশ্বস্ত থাকবেন তাদের জন্য রয়েছে চূড়ান্ত সাফল্যের নিশ্চয়তা। বাংলাদেশের মতো একটি রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ক্ষমতার পালাবদল অনেক সময়ই মসৃণ হয় না, সেখানে মির্জা ফখরুলের মতো একজন প্রবীণ ও বিশ্বস্ত নেতাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানোর সময় এই আয়াতটি মূলত তার রাজনৈতিক বিশ্বস্ততারই একটি স্বীকৃতি। দর্শক, এবার আসুন ক্ষমতার এই পালাবদলের সাংবিধানিক প্রক্রিয়ার দিকে একটু নজর দেয়া যাক, কারণ এখানেই লুকিয়ে আছে রাষ্ট্রের ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি। নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ালেন কে? ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কয়সার কামাল। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগ বা ক্ষমতা হস্তান্তরের সময় স্পিকারের ভূমিকা অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির পদ যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, তবে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নেবার আগ পর্যন্ত স্পিকার কিভাবে সেই শূন্য স্থান পূরণ করবেন তার সুস্পষ্ট নির্দেশনাও সংবিধানে দেয়া আছে। বিষয়টা একটু পাড়ার স্কুলের উদাহরণ দিয়ে সহজ করা যাক। ধরুন, একটি স্কুলের হেডমাস্টার হঠাৎ করেই বদলি হয়ে গেলেন বা পদত্যাগ করলেন। তখন নতুন হেডমাস্টার নিয়োগ না হওয়া পর্যন্ত স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যেমন পুরো স্কুলের শৃঙ্খলা ধরে রাখেন এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে নেন, ঠিক তেমনি রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারের কাঁধেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। স্পিকারের এই দায়িত্ব শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সাংবিধানিক শূন্যতা রোধ করার জন্য একটি ঢাল হিসেবে কাজ করেছে। এই যে স্পিকারের হাত ধরে একটা স্মুথ ট্রানজিশন বা মসৃণ ক্ষমতার পালাবদল হলো, এটা বাংলাদেশের সাংবিধানিক চর্চার জন্য একটি দারুণ উদাহরণ। কোনো ধরনের সাংবিধানিক শূন্যতা বা ক্রাইসিস তৈরি হতে না দিয়ে নিয়মের মধ্যে থেকেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তার দায়িত্ব পালন করেছেন এবং নতুন রাষ্ট্রপতিকে তার পদে আসীন করেছেন। এই চেক অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্যই হল একটি সুস্থ ও গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় লক্ষণ। দর্শক, এবার আসা যাক সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয়টিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় তার আগের মন্ত্রণালয়টি স্বাভাবিকভাবেই শূন্য হয়ে যায়। তিনি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে, যাকে সংক্ষেপে LGRD বলা হয়। দেশের রাজনীতিতে এই মন্ত্রণালয়কে বলা হয় ক্ষমতার অন্যতম নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র। কারণটা খুব সহজ। পুরো দেশের তৃণমূল পর্যায়ের সব ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং সিটি কর্পোরেশন সরাসরি এই মন্ত্রণালয়ের আওতাভুক্ত। দেশের বাজেটের একটা বিশাল অংশ এই মন্ত্রণালয়ের মাধ্যমেই ব্যয় হয়।
এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গায় কাকে আনা হলো? ডক্টর আব্দুল মঈন খানকে। বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ নেতা সর্বমহলেই একজন অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। তাকে এই দায়িত্ব দেওয়ার মানে হলো সরকার তৃণমূল পর্যায়ে কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক বা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাইছে না। তারা চায় ডক্টর মঈন খানের মতো একজন অভিজ্ঞ, শিক্ষিত এবং ক্লিন ইমেজের মানুষের হাতে স্থানীয় সরকার ব্যবস্থা নিরাপদ থাকুক। তবে এই রদবদলের সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? সেটা হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা বর্তমান সরকারের একটা মাস্টার স্ট্রোক। তথ্য মন্ত্রণালয় হলো যে কোনো সরকারের আয়নার মতো। সরকার কি করছে, তাদের ভিশন কি এবং বিরোধীদের প্রোপাগান্ডা কিভাবে মোকাবেলা করতে হবে, এসব বিষয় সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার মূল দায়িত্বটি এখন পালন করবেন আন্দালিব রহমান পার্থ। আধুনিক রাজনীতিতে ন্যারেটিভ বা বয়ান তৈরি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই কাজটি করার জন্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে বিএনপিতে নেই। মজার ব্যাপার হলো আগের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে কিন্তু সরিয়ে দেয়া হয়নি, বরং তাকে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। এর মানে হলো সরকার তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে একেবারে শীর্ষ পর্যায়ে পলিসি মেকিং বা নীতি নির্ধারণী জায়গায় কাজে লাগাতে চাইছে। দর্শক, এরপরেই আসে পার্বত্য চট্টগ্রামের কথা। এই এলাকার ভূরাজনীতি বা জিওপলিটিক্স সবসময়ই খুব সেন্সিটিভ। সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী করা হয়েছে শচিং প্রু জিরিকে। তিনি ওই এলাকারই ভূমিপুত্র। সেখানকার মানুষের নারী নক্ষত্র তার নখদর্পে। পাহাড়ের মানুষের সাথে সমতলের দূরত্ব কমানো এবং সেখানে একটি টেকসই শান্তি বজায় রাখার জন্য একজন স্থানীয় এবং গ্রহণযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়াটা সরকারের একটি অত্যন্ত ক্যালকুলেটেড মুভ। পাহাড়ের মানুষ যখন দেখবে তাদের নিজেদের একজন মানুষ রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে বসেছেন, তখন তাদের ভেতরকার ক্ষোভ বা অভিমান অনেকটাই কমে আসবে। আর সবশেষে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শামীম কয়সর লিংকন। তবে এই নেতাকে মোটেও পছন্দ করেনি হেফাজতে ইসলাম। তারা এর প্রতিবাদও জানিয়েছে এবং রাস্তায় কর্মসূচিও পালন করেছে। দর্শক, সরকার তাদের ক্যাবিনেটকে ঢেলে সাজাচ্ছে সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে। একদিকে ডক্টর মঈন খানের মতো প্রবীণ নেতাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, অন্যদিকে আন্দালিব রহমান পার্থের মতো তরুণদের ডাইনামিজম। দুটো মিলিয়ে মন্ত্রিসভায় একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আজকের এই শপথ অনুষ্ঠান অনেকগুলো পরিষ্কার বার্তা দিয়েছে। সূরা ফাতিহার আয়াত আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার পেছনের চূড়ান্ত দায়িত্ববোধের কথা। স্পিকারের ভূমিকা আমাদের মনে করিয়ে দেয় সংবিধানের প্রতি অবিচল শ্রদ্ধার কথা। আর নতুন মন্ত্রীদের দায়িত্ব বন্টন ইঙ্গিত দেয় সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার কথা। সরকার তাদের নতুন ভিশন নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এখন প্রতিশ্রুতি রক্ষায় যে শপথ আজ নেওয়া হলো তা দেশের সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়াটা কি আসলেই ভালো হয়েছে? এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।